আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে 13 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রথম 4টা অধ্যায় তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে থাকবে। আমরা গত 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সরকার থেকে এবছর কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তাহলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। আমরা প্রথম পর্বে দেখেছিলাম প্রথম অধ্যায় কল্পনাতে ভ্রমণ করি, নিজের মনে স্বদেশ করি। দ্বিতীয় পর্বে দেখেছিলাম দ্বিতীয় অধ্যায় ইস্তাপারের গল্প। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা। আগামী পর্বে দেখব রূপসা তীরের উজান সুরে। এই 4টা অধ্যায় নিয়ে তোমাদের সিলেবাস। তো তৃতীয় অধ্যায় হচ্ছে কি পদ্মার জলে ঢেউয়ের খেলা। এখান থেকে তোমরা যে কাজগুলো করবে দেখো, বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করবে। বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদ্মার ঢেউরে গানটি গাওয়ার চেষ্টা করবে। বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করবে। তোমাদের যেহেতু 5 ঘন্টার পরীক্ষা হবে, 2 ঘন্টার লিখিত পরীক্ষার সাজেশনগুলো আমরা দিচ্ছি, আর 3 ঘন্টার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে এই ধরনের কাজগুলো তোমাদের করতে বলা হতে পারে। ঠিক আছে? তারপর দেখো, 2টি ইম্পর্টেন্ট কাজ আছে। একটা কি, নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় করা প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। আরেকটা হচ্ছে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখো এখানে যে গানটা আছে, গানটা কি কবিতার মতো করে পড়ছি। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে, এই পদ্মে ছিল রে যার রাঙা পা আমি হারাইয়েছি তারে। মোর পরাণ বধূ নাই পদ্মে নাই তাই মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসিতে আনন্দে মৌমাছি নাহি ঝংকারে রে ও পদ্মারে। ঢেউয়ে তো ঢেউ উঠায় যেমন চাঁদের আলো, মোর বধূয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো। সে প্রেমের খাটে খাটে বাঁশি বাজায় যদি দেখিস তারে, দিয়ে সেই পদ্ম তার পায় বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে। তবে আরেকটা গান আছে দেখো, দাদরা গানটা তোমাদের শিখতে হবে। বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যত হয়, বৃক্ষ ছড়া চারপাশের এই পরিবেশ বাঁচানোর উপায় নাই নানা হে। খাল বিল আর জলাধারার যত নদী নালা শত শত, পাহাড় জঙ্গল বন বনানীর সঠিক রক্ষা করা চাই নানা হে। ঘূর্ণি বাতাস বজ্র ঝড়ে কত জনার প্রাণ যায়, আম কাঁঠাল ক্ষেতের ফসল সব কিছুরই ক্ষতি হয় নানা হে। ফল ফলাদির গাছে লাগাও দেশের পরিবেশকে বাঁচাও, আশেপাশের পতিত জমি রেখো না রে আর ফেলি নানা হে। তো এই পাঠে তোমরা কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করবে কীভাবে দেখো। এই 3 রকমের ছন্দের মধ্যে হতে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে খুব সহজেই নকশা করা যায়। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করতে পারো। এই নকশা তৈরিতে তোমরা সহজলভ্য যে কোনো 2 রঙের পোস্টার পেপার সংগ্রহ করতে পারো। পোস্টার পেপার পাওয়া না গেলে সেক্ষেত্রে বিভিন্ন রঙের পরিত্যক্ত কাগজের প্যাকেট কেটে তা ব্যবহার করা যাবে। এছাড়া কাগজ কাটার জন্য লাগবে ছোট একটি কাঁচি, আর কাগজ জোড়া দেওয়ার জন্য লাগবে অল্প কিছু আঠা। তো কীভাবে করবে দেখো। প্রথমে দৈর্ঘ্যে 6 ইঞ্চি আর প্রস্থে 6 ইঞ্চি একটা বড় ক্ষেত্র আঁকবে। বড় ক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করে নেবে। এবার 2টি আলাদা রঙের কাগজ কেটে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তবে চাইলে 1 ইঞ্চি মাপের ফুল এবং পাতা ব্যবহার করা যায়। এবার ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, এভাবে আঠা লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারো। এক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতা ব্যবহার করতে পারো। একইভাবে কাগজে ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে এঁকে তা পেঁচানোভাবে সাজিয়ে খুব সহজেই ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করা যায়। ছবিগুলো দেখে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই দেখো, প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক পুনরাবৃত্তিক নকশা, একটা ফুল একটা পাতা, একটা ফুল একটা পাতা এভাবে করে। তারপরটা হচ্ছে কি জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা, একটা ত্রিভুজ একটা বৃত্ত, একটা ত্রিভুজ একটা বৃত্ত। এরপরটা হচ্ছে ক্রমবর্ধমান নকশা স্পাইরাল আকারে। দেখো, ঠিক আছে, এভাবে করে ছোট থেকে বড় আকারে হচ্ছে। তো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা দেখব তোমাদের বইয়ের অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতি বইয়ের
অধ্যায় 3-এর পদ্মার জলে ঢেউয়ের খেলার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, কোন কোন জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত? রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই 8টি জেলা নিয়ে গঠিত হয় রাজশাহী বিভাগ। প্রশ্ন 2, দাদরা তালের চলন অনুসারে লয় কয়টি ও কী কী? দাদরা তালের চলন অনুসারে লয় 3টি, বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। রাজশাহী অঞ্চলে কিছু লোকগানের নাম লিখো। রাজশাহী অঞ্চলে কিছু লোকগান হলো আলকাপ গান, বারাসিয়া গান, ঝান্ডির গান ও গম্ভীরা গান। প্রশ্ন 4, রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারগুলো কী কী? রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারগুলো হচ্ছে বিখ্যাত কলাইয়ের রুটি ও রসুন ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা ইত্যাদি। প্রশ্ন 5, গম্ভীরা গান কখন গাওয়া হয়? সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এই গান পরিবেশন করার রীতি প্রচলিত আছে। প্রশ্ন 6, ছন্দ কাকে বলে? ছন্দ কত প্রকার ও কী কী? ছবি আঁকার উপাদানগুলোর নান্দনিক গতিময়তাকেই ছন্দ বলে বা রিদম বলে। ছবি আঁকায় প্রধানত 3 রকমের ছন্দের বেশি ব্যবহার দেখা যায়: পুনরাবৃত্তিক ছন্দ, ধারাবাহিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দ। প্রশ্ন 7, রাজশাহী বিভাগের 5টি প্রাচীন স্থাপত্য নিদর্শনের নাম লেখো। রাজশাহী বিভাগের 5টি প্রাচীন স্থাপত্য নিদর্শন হচ্ছে: 1, সোনা মসজিদ, 2, পাহাড়পুর বৌদ্ধবিহার, 3, উত্তরা গণভবন, 4, পুঠিয়া রাজবাড়ি এবং 5, মহেস্তানগড়। প্রশ্ন 8, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কার এবং কাকে দিয়ে নির্মাণ করান? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রখ্যাত ভাস্কর শিল্পী নিতন কুণ্ডকে দিয়ে নির্মাণ করান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। প্রশ্ন 9, গম্ভীরা গানের নানানাথী হিসেবে পরিচিত কারা? গম্ভীরা গানের নানানাথ হিসেবে পরিচিত রকিবউদ্দিন এবং কুতুবুল আলম। প্রশ্ন 10, কী খেয়ে রেশম পোকা বড় হয়? তুত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়। প্রশ্ন 11, রিদম অর্থ কী? রিদম অর্থ হচ্ছে ছন্দ। প্রশ্ন 12, দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন? শিল্পী কাইয়ুম চৌধুরী দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলেন। প্রশ্ন 13, শিল্পী কাইয়ুম চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? 1932 সালে। প্রশ্ন 14, ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন কোনটি? উত্তরা গণভবন। প্রশ্ন 15, সাবাস বাংলাদেশের ভাস্কর্যটি নির্মাতাকে? নিতন কুণ্ডু। প্রশ্ন 16, কাইয়ুম চৌধুরী কত সালে 21 পদক লাভ করেন? 1986 সালে। প্রশ্ন 17, ইসরায়েল অর্থ কী? পেঁচানো। প্রশ্ন 18, গম্ভীরা গানের আদি উৎস কোথায়? পশ্চিমবঙ্গের মালদহে। প্রশ্ন 19, রাজশাহী বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? 8টি জেলা। প্রশ্ন 20, রাজশাহী জেলা কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। প্রশ্ন 21, দাদরা তালে চলন অনুসারে লয় কয়টি? 3টি। প্রশ্ন 22, আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। প্রশ্ন 23, আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে? কিংবদন্তি শিল্পী ওস্তাদ শেখ সফিউর রহমান ওরফে সুফি মাস্টার। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি আলোচনা করব 8ম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি 3য় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করো। রাজশাহীতে বেশ কিছু সরকারি ও বেসরকারি সিল্ক রয়েছে। সেসব কারখানায় সিল্ক কাপড় বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশ, ফিনিশিং ও বাজারজাত ব্যবস্থা রয়েছে। এ অঞ্চলের নারীরা সিল্ক কাপড়ে বাটিক, টাই ডাই, হ্যান্ড প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, ব্লকের কারুকার্যের মাধ্যমে হরেক রকমের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তুলে রাজশাহী সিল্ককে জনপ্রিয় করে তুলেছে। রাজশাহী সিল্ক ব্যবসায়ীদের প্রদত্ত তথ্য অনুযায়ী সিল্কের হরেক রকম নকশার কাপড় পেতে বিভিন্ন ধাপ পেরোতে হয়, আর প্রয়োজন হয় সিল্কের সুতা। সেই সুতা পেতে পলু, রেশম পোকা পালন করতে হয়। তারপর রেশম পোকাকে তুত পাতা খাইয়ে বড়সড় করতে হয়। পলু বা রেশম পোকা থেকে রেশমের গুটি পাওয়া যায়। এই রেশম গুটি থেকে পাওয়া যায় কাঙ্ক্ষিত সুতা। সেই সুতো থেকে তৈরি হয় কাপড়ের থান কাপড়। থান কাপড়কে তাপে দিয়ে বিভিন্ন রঙে নিয়ে আসতে হয় ভাপে দিয়ে। তারপর তাকে রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করে নিতে হয়। থান কাপড়ের ওপর করতে হয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা। সিল্কের বহুল ব্যবহারের মধ্যে হ্যান্ড পেইন্টিংয়ের ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। সুতার সাহায্যে থান কাপড় তৈরি করে নকশা অনুযায়ী বিভিন্ন রং মিশিয়ে রোদে শুকাতে হয়। রোদে শুকানোর পর রঙের স্থায়িত্বের জন্য কেমিক্যাল মিশিয়ে কাপড়টি ধৌত করা হয়। ধোয়ার পর রোদে শুকিয়ে ইস্ত্রি করে ব্যবহার উপযোগী করা হয়। অনেক সময় থান কাপড় কেটে শাড়ি তৈরির পরও রং মেশানো হয়। এরপর দেখো প্রশ্ন 2, শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করো। শিল্পী কাইয়ুম চৌধুরী 1932 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1954 সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান এবং সফিউদ্দিন আহমেদের মতো দিকপাল শিল্পীদের তিনি পেয়েছিলেন শিক্ষক হিসাবে। তাদের মধ্যে কাইয়ুম চৌধুরী অর্জন করেছিলেন দেখবার এবং দেখাবার যোগ্যতা। এই শৈল্পিক দৃষ্টি শিল্পী কাইয়ুম চৌধুরীকে করেছেন চিত্রশিল্পীর সাথে এক অনন্য নকশাবিদ। 1957 সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন। দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ দিয়েছে এক অনন্য শিল্পকর্মে।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ থেকে শীত, বসন্ত বাংলাদেশের ষড় ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায়। আমাদের প্রতিটি জাতীয় দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ সকল দিবসকে শিল্পী কাইয়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে। সিল্ক অথবা সুতিতে তৈরি শাড়ি থেকে গায়ের চাদর সবকিছু তার তুলির আঁচড়ে এক অনন্য চিত্রমালা হয়ে উঠেছে। আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী কাইয়ুম চৌধুরী তরুণ প্রজন্মের কাছে দেশের পোশাককে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 50-এর দশকে পটুয়া কামরুল হাসানের হাত দিয়ে শুরু হয়েছিল দেশের তৈরি পোশাকে শিল্পের প্রকাশ ঘটানোর কাজ। সে কাজকে আরও বেশি এগিয়ে নিয়েছে, দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ে রূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। দেশীয় ফ্যাশনের সাথে সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক। তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক। বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কীর্তিতে স্বাক্ষর রেখেছিলেন। তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ। বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে তিনি করেছেন সমৃদ্ধ। চিত্রে তার নিজস্ব রচনাশৈলীর কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত। গ্রাম বাংলার প্রকৃতি, নদী, নৌকা, কিষানি, পশু পাখি সবকিছু প্রকাশিত হয়েছে পরম মমতায়। উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী 1986 সালে 21 পদক লাভ করেন। এছাড়া 2010 সালে তিনি সুফিয়া কামাল পদক এবং 2014 সালে স্বাধীনতা পদক লাভ করেন। 2014 সালের 30 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। প্রশ্ন 3, বইয়ে উল্লেখিত মেলার বৈশিষ্ট্যসমূহ লেখো। বইয়ে উল্লেখিত মেলার বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, পদ্মার পাড়ে জেগে ওঠা চরে আয়োজিত মেলাটি মাসব্যাপী। 2, মেলায় তাঁত, বাঁশ, বেত, মাটি, কাঁসা, পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি সামগ্রী বিক্রি করা হয়। 3, মেলায় খাবারের মধ্যে ছিল নানা রকমের মিষ্টি, পিঠাপুলি, কলাইয়ের তৈরি রুটি ও নানা রকমের ভর্তা। 4, মেলায় দর্শনার্থীদের উপভোগের জন্য বটগাছের নিচে নাচ গানের ব্যবস্থা থাকে। প্রশ্ন 4, রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বস্তু বা বিষয়ের তালিকা তৈরি করো। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই 8টি জেলা নিয়ে গঠিত হয় রাজশাহী বিভাগ। এই বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ। রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি বিকাশে রাজশাহী বিভাগের ভূমিকা উল্লেখযোগ্য। গম্ভীরা, ভাওয়াইয়া এই অঞ্চলের সংস্কৃতির বিশেষ দিক। তাছাড়া সিল্কের কাপড় ও রাজশাহীর আম এই দুই পণ্য বিশ্বে অনন্য। তাঁত, বাঁশ, বেত, মাটি, কাঁসা, পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি সামগ্রীসমূহ রাজশাহী অঞ্চলের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। রাজশাহীর ঐতিহ্যবাহী বস্তু বা বিষয়। শিল্প: রাজশাহীর সিল্ক, তাঁতশিল্প, বাঁশশিল্প, মৃৎশিল্প, বুনন শিল্প। গান ও নাচ: আলকাপ গান, বারাসিয়া গান, ঝান্ডির গান, ভাটিয়ালি ও গম্ভীরা গান। দর্শনীয় স্থান: পাহাড়পুর বৌদ্ধবিহার, মহেস্থানগড়, সোনা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, উত্তরা গণভবন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। খাবার: আম, লিচু, কলাইয়ের রুটি, পিঠাপুরি, নানা রকমের মিষ্টি ও নানা রকমের ভর্তা। প্রশ্ন 5, গম্ভীরা গান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। অতঃপর গম্ভীরা গান করতে কী কী বাদ্যযন্ত্র লাগে এবং কীভাবে পরিবেশন করে তা অনুচ্ছেদ আকারে লেখো। গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবন আচার, সামাজিক সমস্যা, আঞ্চলিক সমস্যা, আঞ্চলিক ভাষায় সুনিপুণ প্রয়োগে লোকনাট্যগীতের গম্ভীরা ধারাটি বিকশিত হয়েছে। গানের সুরটি বিশেষ গঠনে হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামেই পরিচিতি পেয়েছে। তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাঁপাইনবাবগঞ্জেরই আরও দুজন কৃতি সন্তান। তারা হলেন রকিবউদ্দিন এবং কুতুবুল আলম চুটি। বাংলাদেশের সবার কাছে গম্ভীরায় নানা নাতি হিসেবেই তারা পরিচিত। নানা মুখে সাদা রঙের পাকা দাড়ি, মাথায় মাথাল, পরনে লুঙ্গি, হাতে পাঁচনি বা ছোট লাঠি আর নাতির পোশাক গায়ে ছেঁড়া গেঞ্জি, কখনো কাঁধে লাঙল, পরনে লুঙ্গি ও কোমরে গামছা, পায়ে ঘুঙুর, সে গামছার আঁচলে কলাইয়ের রুটি অথবা ছাড় বাঁধা। বেশিরভাগ সময়ে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, তবলা বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গম্ভীরা গান গাইতে দেখা যায়। সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এই গান পরিবেশন করবার রীতি প্রচলিত রয়েছে। প্রশ্ন 6, জল রং বলতে কী বোঝো? জল রং হলো এক ধরনের চিত্রকর্ম পদ্ধতি যা মাধ্যম যেখানে রঞ্জক পদার্থকে পানির সঙ্গে মিশিয়ে রং তৈরি করা হয়। জল রঙের প্রধান উপাদান হিসেবে 4 ধরনের জিনিস প্রয়োজন হয়: রঙের গুঁড়া, বাবলা গাছের কষের মতো আঠালো পদার্থ যা রঙকে ধরে রাখে, গ্লিসারিন বা মধুর মতো চটচটে পদার্থ যা রঙের সান্দ্রতা ও টেকসই হওয়ার ক্ষমতা বাড়ায়, এবং দ্রাবক যা উপরিউক্ত জিনিসগুলোকে মিশিয়ে রং তৈরি হতে সাহায্য করে। জল রঙের দ্রাবক হচ্ছে পানি। পানি সব উপাদানকে গুলিয়ে দিলেও আকার শেষে বাষ্পীভবনের ফলে সেটা শুকিয়ে যায়। 19 শতকের গোড়ার দিকে জল রং রেডিমেড কেক হিসাবে পাওয়া যেত। 1780 সালে উইলিয়াম রিভস শুকনা জল রঙের কেক সর্বপ্রথম আবিষ্কার করেন।
শোনা যায় সেগুলোকে একটি চীনামাটির পাত্রে জল দিয়ে ঘষে ঘষে রং বের করা হতো। কিন্তু এ ধরনের জল রঙের প্রধান অসুবিধা ছিল এটি খুব দ্রুতই শুকিয়ে যায় এবং ঝরঝরে হয়ে যেত, যার ফলে ছবির মান খারাপ হয়ে যেত এবং দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু ঊনবিংশ শতকের প্রথমার্ধে এই জল রঙের কেকের সঙ্গে গ্লিসারাইন মেশানোর প্রক্রিয়া চালু হওয়ার ফলে দ্রুত শুকিয়ে যাওয়ার অসুবিধা দূর হয়। 1886 সালে প্রথম ধাতুর টিউবে অর্ধতরল অবস্থায় রেডিমেড জল রং পাওয়া যায়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বইয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আমরা গত দুটো পর্বে প্রথম দুটো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আগামী পর্বে আমরা দেখব শিল্প সংস্কৃতি বইয়ের 4র্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেক্ষেত্রে আবারও বলছি, পরীক্ষায় যে হুবহু এই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে, তার জন্য প্রিপারেশন নিতে পারো, এই জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।